হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পূর্ণির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 7ম শ্রেণীর উন্মেষ বাংলা বইয়ের পাঠ নং 7 সোনালী অতীত এই পাঠটির আমি অল ক্রিয়াকলাপ তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। অ্যান্ড এই পাঠের আমি এক্সট্রা কোয়েশ্চেনও তোমাদেরকে দিয়ে দেবো। তাহলে চলো ক্রিয়াকলাপ তোমাদের সঙ্গে আলোচনা করি। তাহলে প্রথমে এই পাঠটির কিছু শব্দের অর্থ দিয়ে দিচ্ছি, তাহলে তোমরা খাতায় লিখে শিখে নেবে। তাহলে দেখে নাও, শব্দ অর্থ হয়ে যাবে অন্যমনস্ক, হয়ে যাবে আনমনা, কোমল স্বরে হয়ে যাবে মৃদু স্বরে, সচিকিত হয়ে যাবে চমকিয়ে, নির্দেশন হয়ে যাবে চিহ্ন, ঠিক আছে। প্রযুক্তির হয়ে যাবে শিল্পাদিতে প্রয়োগ কৌশলবিদ্যা, বিশ্বের হয়ে যাবে পৃথিবী, সিদ্ধান্ত হয়ে যাবে মত, গণনযান হয়ে যাবে আকাশযান, তারপর নির্মাণে হয়ে যাবে তৈরির, আবিষ্কার হয়ে যাবে সৃষ্টি, পরিকল্পনা হয়ে যাবে চিন্তাধারা, উৎসাহের হয়ে যাবে আনন্দের, উপস্থিত শব্দের অর্থ হয়ে যাবে হাজির, ভোরবেলা শব্দের অর্থ হয়ে যাবে সকালবেলা, নকশার হয়ে যাবে ছবির, গাইড হয়ে যাবে পথ প্রদর্শক, নির্দেশন হয়ে যাবে, আবার দিয়ে দিচ্ছি চিহ্ন হয়ে যাবে, দুইবার দিয়ে দিচ্ছি, তোমরা একবার লিখে নেবে, ঐতিহ্যের হয়ে যাবে গৌরবের, গর্ভগৃহ হয়ে যাবে মন্দিরের ভিতরের পবিত্র কক্ষ, নেক্সট হয়ে যাবে পুরাতত্ত্ব হয়ে যাবে প্রাচীন ইতিহাসের বিজ্ঞানসম্মত অধ্যয়ন, নটরাজ হয়ে যাবে নিত্যরত, ভিল্লাই হয়ে যাবে আর্দ্র স্থানে জন্মানো এক ধরনের গাছ। ঠিক আছে, তাহলে তোমরা এটা ভালোভাবে শিখে নেবে শব্দের অর্থগুলি। তারপর নেক্সট হলো ক্রিয়াকলাপের পাঠভিত্তিক দেখে নাও। 1 নম্বর হলো নিচের প্রতিটি প্রশ্নের শুদ্ধ উত্তরটি বেছে নিয়ে সঠিক বৃত্তটি পূর্ণ করো। 1 নম্বর দেওয়া হলো স্নেহারা যে রেলগাড়িতে যাত্রা করছিল সে কামাখ্যা জংশন থেকে তমরম স্টেশন পৌঁছাতে কত সময় লাগিয়েছিল। তাহলে দেখতে পাচ্ছ এখানে 4টা অপশন দিয়ে দিচ্ছে, তাহলে সঠিক আনসার তোমার গ হয়ে যাবে যে 54 ঘন্টা 35 মিনিট হয়ে যাবে সঠিক আনসার। তাহলে গ নম্বর বৃত্তটি তুমি কমপ্লিট করে দেবে। নেক্সট দেখে নাও 2 নম্বর দেওয়া হলো যে চিদাম্বরম মন্দিরে নটরাজ মূর্তিটিতে কি ধাতু অধিক পরিমাণে মিশ্রিত হয়ে রয়েছে। তাহলে তোমার সঠিক আনসার হয়ে যাবে যে খ, যে তামা মিশ্রিত হয়ে রয়েছে। তাহলে খ নম্বর বৃত্তটি তুমি কমপ্লিট করে দেবে এইভাবে। নেক্সট দেখে নাও, দেওয়া হলো যে 14.55টায় রেল গাড়িটি চলতে শুরু করলো, সেই মুহূর্তে তোমাদের দেওয়াল ঘড়ি বা হাত ঘড়িটিতে কিভাবে সময় নির্দেশিত হবে। তাহলে এটারও আনসার তোমার খ হয়ে যাবে যে 2:55 হচ্ছে। ঠিক আছে, তাহলে খ নম্বর বৃত্তটি তুমি কমপ্লিট করে দেবে এইভাবে। নেক্সট দেখে নাও 2 নম্বর দেওয়া হলো যে নিচে প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে এখন ক নম্বর দেওয়া হলো যে কেরলের জলে ডাঙ্গায় বইটি কে লেখকের নাম কি। তাহলে তোমার আনসার হয়ে যাবে যে উষারঞ্জন ভট্টাচার্য। খ নম্বর হবে যে গপুরম শব্দটি কি বোঝায়। তাহলে আনসার হবে গপুরম শব্দটি উচ্চ চূড়া শোভিত প্রবেশদ্বারকে বোঝায়। গ নম্বর হবে ব্রোঞ্জ কিভাবে তৈরি করা হয়। আনসার হবে ব্রোঞ্জ এক ধরনের মিশ্র ধাতু, এটি 80% তামা ও 20% রাং মিশিয়ে তৈরি করা হয়। ঠিক আছে, এভাবে তুমি আনসারটা লিখবে। তারপর নেক্সট ঘ নম্বর দেখে নাও, দেওয়া হলো যে নটরাজ মূর্তিটি কি প্রযুক্তি দিয়ে নির্মাণ করা হয়েছিল। তাহলে আনসার হবে নটরাজ মূর্তিটি ব্রোঞ্জ মূর্তি, এটি ভারতের প্রাচীন প্রযুক্তি ও নির্মাণ শৈলীর পরিচয় বহন করে। নেক্সট নম্বর দেখে নাও, দেওয়া হলো যে বিজ্ঞানীরা নটরাজ মূর্তিটির বৈশিষ্ট্য কি বলে মনে করেছেন। আনসার হবে নটরাজ মূর্তিটির বৈশিষ্ট্য হলো মূর্তিটির বুড়ো আঙ্গুলটি ভূমি স্পর্শ করে আছে, এখানে পৃথিবীর চৌম্বকীয় বিষুবরেখার কেন্দ্র বিন্দু বলে বিজ্ঞানীরা মনে করেন। তারপর নেক্সট 6 নম্বর দেখে নাও, দেওয়া হলো যে গাইড স্নেহাদের কি প্রযুক্তির সম্পর্কে বলেছিলেন।
সম্পর্কে বলেছিলেন। তাহলে আনসার হবে গাইড স্নেহা দে নটরাজ মন্দির প্রযুক্তি সম্পর্কে বলেছিল। এটি দ্রাবিড়ীয় শৈলীতে নির্মিত এবং মন্দিরটি ভারতীয় জ্ঞান এবং প্রযুক্তির এক উৎকৃষ্ট স্মারক। গর্ভগৃহে থাকা নটরাজ ব্রোঞ্জ মূর্তিটি সম্বন্ধে আরও বলল, এই মূর্তিটি ভারতের প্রাচীন প্রযুক্তি ও নির্মাণ শৈলীর পরিচয় বহন করে। ঠিক আছে, এভাবে অ্যান্সারটা লিখ। নেক্সট 3 নম্বর দেখে নাও। দেওয়া হলো যে চিদাম্বরম মন্দিরে প্রাচীন ভারতীয় জ্ঞান পরম্পরার কি কি দিক ফুটে উঠেছে সে বিষয়ে সংক্ষিপ্তভাবে লিখো। তাহলে তুমি আনসারটা লিখবে যে এভাবে লিখবে, চিদাম্বরম মন্দিরে প্রাচীন ভারতীয় জ্ঞান পরম্পরার অনেক দিক ফুটে উঠেছে। মন্দিরটির প্রবেশদ্বারে রয়েছে পাথরের খোদাই করা ফুল, বেলপাতার নকশা। মন্দিরের উঁচু চূড়াটি রয়েছে 42 মিটার উঁচু। তারপর মন্দিরটির ভারতীয় পুরাতত্ত্বের একটি উৎকৃষ্ট নিদর্শন। দ্রাবিড় শৈলীতে নির্মিত এই মন্দিরটি ভারতীয় জ্ঞান প্রযুক্তির উৎকৃষ্ট স্মারক। মন্দিরের গর্ভগৃহে রয়েছে নটরাজের ব্রোঞ্জ মূর্তি। এই মূর্তিটি ভারতের প্রাচীন প্রযুক্তি ও নির্মাণ শৈলীর পরিচয় বহন করে। তারপর দেখে না, দেওয়া হলো প্যারাগ্রাফ দিয়ে লিখবে যে মোম বিগলন পদ্ধতির দ্বারা মূর্তি নির্মাণ করার প্রযুক্তিকে মোম বিগলন পদ্ধতি বলে। এটি ভারতের একটি প্রাচীনতম প্রযুক্তি। আজও এই প্রযুক্তির বিকল্প নেই। তাছাড়া নটরাজ মূর্তিটির আরও একটি বৈশিষ্ট্য আছে। এই মূর্তিটির বুড়ো আঙ্গুলটি ভূমি স্পর্শ করে আছে। এখানে পৃথিবীর চুম্বকীয় বিষুবরেখার কেন্দ্রবিন্দু বলে বিজ্ঞানীরা মনে করেন। এগুলি ভারতের প্রাচীন জ্ঞান পরম্পরা। তারপর নেক্সট 4 নম্বর দেওয়া হলো যে এসো অভিধান দেখে বা দিকের শব্দগুলির সঙ্গে ডান দিকের অর্থগুলি দাগ টেনে মেলাই। তাহলে শব্দ আছে, তুমি অর্থ দাগ টেনে মেলাবে। প্রথম দেখে নাও স্থাপত্য দিয়ে তুমি মেলাবে যে গৃহ, অট্টালিকা ইত্যাদি নির্মাণের শিল্প হয় স্থাপত্য। পুরাতত্ত্ব হয়ে যাবে তোমার প্রাচীন ইতিহাসের বিজ্ঞানসম্মত অধ্যয়ন। তারপর আধ্যাত্মিকতা হয়ে যাবে তোমার মন আত্মা সম্বন্ধীয়। ঠিক আছে, মন আত্মা সম্বন্ধীয় হয়ে যাবে। নেক্সট হয়ে যাবে গোপুরম দিয়ে তুমি মিলিয়ে নেবে যে মন্দিরের উঁচু প্রবেশদ্বার। নেক্সট হয়ে যাবে তিল্লাই শব্দের অর্থ হয়ে যাবে তোমার আর্দ্র স্থানে জন্মানো এক ধরনের গাছ হয়ে যাবে। নেক্সট হয়ে যাবে নটরাজ হয়ে যাবে তোমার নিত্যরত শিবের মূর্তি হয়ে যাবে। তারপর গর্ভগৃহ হয়ে যাবে মন্দিরের সবচেয়ে ভিতরের পবিত্র কক্ষ হয়ে যাবে তোমার গর্ভগৃহ হয়ে যাবে। তো এইভাবে তুমি সুন্দর করে মিলিয়ে নেবে। তারপর নেক্সট দেখে নাও, এসো জেনে নেওয়া যাক। তাহলে দেখে নাও মোম বিগলন পদ্ধতি মানে প্রাচীনকালে ধাতু ব্যবহার করে কি করত, মূর্তি, গয়না, জুয়েলারি এগুলাই কি করত, নির্মাণ করা হতো ধাতুর মাধ্যমে। তাহলে কিভাবে পদ্ধতিটি দেখে নাও, এটা তোমরা টিকাও আসতে পারে। শিল্পী প্রথমে মূর্তিটি মোম দিয়ে তৈরি করেন। তার চারপাশে দাহ মাটি ও বালির একটি পুরু প্রলেপ আগুনে পোড়ানো হয়। ফলস্বরূপ ভিতরের মোমগুলি গলে যায়। এটি মোম বিগলন। তারপর উপরে ছিদ্র দিয়ে ফাঁপা অংশটিতে গলিত ধাতু ভরিয়ে শূন্য জায়গাটুকু ভরাট করা হয়। ঠান্ডা হওয়ার পর বাইরের ও দাহ আবরণটি সরিয়ে দিলে ধাতব মূর্তিটি বেরিয়ে আসে। নটরাজ মূর্তিটি এই পদ্ধতিতে নির্মিত। মোম বিগলন পদ্ধতির ধারা ভারত ধাতব ভাস্কর্য নির্মাণের নির্দেশন প্রাচীন ভারতের সিন্ধু সভ্যতায় দেখা যায়। ঠিক আছে, তাহলে এটা কিন্তু ভালো টিকে শিখে রাখ। তারপর নেক্সট দেখে না, ভাষা অধ্যয়ন দিয়ে দিচ্ছে। তাহলে ভাষা অধ্যয়নের মধ্যে অনেক কিছু দেওয়া আছে যেটা তোমরা জেনে রাখবে এবং পড়ে রাখবে। তাহলে এখান থেকে অনেকই গ্রামার আসতে পারে। ঠিক আছে, তাহলে এটা আমি আর পড়লাম না। ঠিক আছে,
তারপর নেক্সট 7 নম্বর দেখে না দেওয়া হলো যে ভারতীয় প্রত্নতাত্ত্বিক যে জরিপ বিভাগের দ্বারা জারি করা নিম্নলিখিত বিজ্ঞপ্তিটি পড়ো। তাহলে তোমরা কিন্তু এটা নিজেই পড়ে নেবে, ঠিক আছে, এটা আমি আর পড়লাম না। তারপর নেক্সট 9 নম্বর দেখে নাও যে প্রত্নতাত্ত্বিক সম্পদ সমূহ সংরক্ষণে এই বিজ্ঞপ্তিটি কীভাবে সহায়তা করবে। তাহলে তুমি আনসারটা লিখবে, উত্তর হয়ে যাবে প্রত্নতাত্ত্বিক সম্পদসমূহ সংরক্ষণের এই বিজ্ঞপ্তিটি যথেষ্ট সহায়তা করবে। মানুষ বহু দূরান্তে যায় বা দূরান্ত থেকে আসে প্রত্নতাত্ত্বিক জিনিসগুলো দেখতে, জ্ঞান আহরণ করতে। সরকার কর্তৃক রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় এমন বিজ্ঞপ্তি জারি করাতে মানুষ আগে থেকে এই স্থানগুলোর স্মৃতি, সৌন্দর্য ধ্বংস, নষ্ট, বিকৃতি এবং অপব্যবহারের মতো অপকর্ম থেকে বিরত থাকবে, যার ফলে আমরা অক্ষত বা অবিকৃতভাবে এইসব প্রত্নতাত্ত্বিক বস্তুগুলি দেখতে পারব এবং আমাদের পরবর্তী প্রজন্ম তা থেকে উপকৃত হইবে। নেক্সট দেখে নাও 10 নম্বর দেওয়া হলো যে কেন আমাদের সম্পদসমূহ সংরক্ষণ করা উচিত। তাহলে আনসার হবে আমাদের দেশ তথা ভারতবর্ষের প্রাচীন প্রযুক্তি, আবিষ্কার এবং প্রত্নতাত্ত্বিক সম্পদগুলো আমাদের সংরক্ষণ করা কর্তব্যের মধ্যে পড়ে। এগুলো আমাদের দেশের তথা জনগণের সম্পদ। এগুলো থেকে আমরা আমাদের দেশের প্রতি স্থাপত্য, ভাস্কর্য সম্বন্ধে অনেক কিছু জানতে শিখতে পারি। তাছাড়া আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এগুলো সংরক্ষণ করে রাখলে তারা উপকৃত হবে। তারপর নেক্সট ঘ নম্বর দেখে নাও দেওয়া হলো যে কোনো প্রত্নতাত্ত্বিক সম্পদ সংরক্ষণের ক্ষেত্রে তুমি কি পরামর্শ দেবে। তাহলে আনসার হবে যে কোনো প্রত্নতাত্ত্বিক সম্পদ সংরক্ষণের ক্ষেত্রে আমি পরামর্শ দেব প্রত্নতাত্ত্বিক জিনিস ধ্বংস, স্থানান্তর, পরিবর্তন, বিকৃত না করে সংরক্ষণের জন্য। কারণ অনেক জিনিস সংরক্ষণের অভাবে বিলুপ্ত হয়ে গেছে বা বিলুপ্ত হওয়ার পথে। এগুলোর অস্তিত্ব সম্বন্ধে বর্তমান যুগের অনেক মানুষও অনেকটা জানে না, আর পরবর্তী প্রজন্ম তা তো একেবারেই জানবে না। তাই এগুলো সংরক্ষণের দরকার আছে। এগুলোর দ্বারা আমরা অনেক জ্ঞান আহরণ করতে পারি অতীতকে জানাতে, কারণ অতীত ছাড়া বর্তমান সুন্দর হয় না। ঠিক আছে, তাহলে আনসারটা তুমি ভাবে লিখে নেবে। নেক্সট 8 নম্বর দেখে নাও যে তোমার ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে প্রিয় বন্ধুকে একটি চিঠি লিখো। তাহলে তুমি চিঠিটা এইভাবে লিখতে পারো যে তুমি তোমার নাম দিতে পারো। এভাবে লিখবে যে অভিন্ন হৃদয় আশু অমল দিয়ে তুমি তোমার অ্যাড্রেস দিতে পারো। উকিলপাড়া, শিলচর 1 দেওয়া হয়েছে। তারিখও দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের তারিখ লিখতে পারো 22/3/2026। তাহলে এভাবে লিখবে যে অনেক দিন পর তোমার চিঠি পেয়ে খুবই খুশি হয়েছি। অবশ্যই আমিও কিছুদিন তোমাকে চিঠি লিখতে পারিনি। আসলে দিন 7 জন্য পুরী বেড়াতে গিয়েছিলাম। এই আনন্দময় অভিজ্ঞতার কথা তোমাকে সংক্ষেপে জানাচ্ছি। আমরা উঠেছিলাম সোনালী হোটেলে, একেবারে সৈকতের উপর। সমুদ্রের গর্জন শুনতে শুনতে ঘুম থেকে ওঠা আর ঘুমিয়ে পড়া। ভোরে উঠেই ভোরবেলার সোনালি ভিজে বালিতে দাঁড়িয়ে সুন্দর সূর্যোদয় স্বর্গীয় দৃশ্য দেখা। একটু বেলা হলে সমুদ্রের স্নান। দুপুরে হোটেলের টাটকা সামুদ্রিক মাছ দিয়ে ভোজন। এর মধ্য 2 দিন পুরীধামের আদিষ্ঠাতা জগন্নাথের দর্শন করলাম। একদিন কন্ডাক্টরে কোনারক ভুবনেশ্বর মন্দির দেখলাম। বালুকা বেলায় ঝিনুক কোনো রকমের সূর্য মন্দিরের অপূর্ব ভাস্কর্য দেখা পুরী ভ্রমণের এক স্মরণীয় অভিজ্ঞতা। দেখা হলে সবিস্তারে বলবো।
কত যে বলার আছে, তুমি আমার ভালোবাসা নেবে, গুরুজনদের আমার প্রণাম দিও, ছোটদের দিও ভালোবাসা, এটি তোমার প্রিয় মুগ্ধ বিমল। ঠিক আছে, তারপর প্রাপক শ্রী অমল রায়, হ্যাপি ভ্যালি, শিলং 7000027। এভাবে কিন্তু প্রিয় বন্ধুকে এভাবে তুমি চিঠি লিখতে পারো, নাম মেনশন, তুমি তোমার যে বন্ধু প্রিয় থাকবে সেটার নাম তুমি লিখে নেবে। তারপরে এই পাঠটির কিছু অতিরিক্ত প্রশ্ন দিয়ে দিচ্ছি, সেটা তোমরা খাতায় লিখে শিখে নেবে এবং এক্সামও কিন্তু পাঠের ভিত্তি থেকে অনেক শর্ট কোয়েশন আসবে। তাহলে দেখে নাও, প্রথম দিয়ে দিলাম 1 নম্বর হলো যে পুরাতত্ত্ব কি, তাহলে বলবে প্রাচীন ইতিহাসের বিজ্ঞানসম্মত অধ্যয়নকে পুরাতত্ত্ব বলে। স্থাপত্য বলতে কি বুঝো, আনসার হবে স্থাপত্য হলো গৃহ, অট্টালিকা, মন্দির ইত্যাদি নির্মাণের শিল্প শৈলী। গর্ভগৃহ কাকে বলে, আনসার হবে মন্দিরের সবচেয়ে ভিতরের পবিত্র কক্ষকে গর্ভগৃহ বলে। প্রাচীনকালে বিশ্বের কি বৈজ্ঞানিক সিদ্ধান্ত ভারতে হয়েছিল, আনসার বলবে সোনা, লোহা, তামা ইত্যাদি ধাতুর নিষ্কাশন, গণনযান নির্মাণের ধারণা ভারতেই হয়েছিল। পুজোর ছুটিতে স্নেহারা কোথায় বেড়াতে গিয়েছিল, আনসার হবে পুজোর ছুটিতে স্নেহারা দক্ষিণাত্যের তিল্লাই নটরাজ মন্দির দেখতে গিয়েছিল। উষারঞ্জন ভট্টাচার্যের লিখিত বইটির নাম কী ছিল, যে বইটি স্নেহা পড়েছিল ভ্রমণে, আনসার বইটির নাম ছিল কেরলের জলে ডাঙ্গায়। নেক্সট হয়ে যাবে 7 নম্বর, উষারঞ্জন ভট্টাচার্য কে ছিলেন, আনসার হবে ডক্টর উষারঞ্জন ভট্টাচার্য গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। 8 নম্বর দেখে নাও, স্নেহার ছোট ভাইয়ের নাম কি, তাহলে বলবে স্নেহার ছোট ভাইয়ের নাম হলো শিশির। নেক্সট 9 নম্বর দেখে নাও যে গাইড আয়ারের পুরো নাম কি, তা আনসার হয়ে যাবে তিরুমুরাই কুল থুঙ্গন সুন্দরম আয়ার হয়ে যাবে। নেক্সট 10 নম্বর দেখে নাও, দেওয়া হলো যে নটরাজ মন্দির এর সাথে তিল্লাই সংযুক্ত কেন, আনসার হবে তিল্লাই হলো আর্দ্র স্থানে জন্মানো এক জাতীয় গাছ, সেই জায়গায় এই গাছ প্রচুর পরিমাণে জন্মায়, সেই কারণে মন্দিরের নামের আগে তিল্লাই শব্দটি ব্যবহার করা হয়েছে। নেক্সট হয়ে যাবে গোপুরম কাকে বলে, তাহলে আনসার হবে দাক্ষিণাত্যের উচ্চ চূড়া শোভিত ভীত প্রবেশদ্বারকে গোপুরম বলে। নটরাজ মন্দিরের চূড়াটি কত মিটার উঁচু ছিল, আনসার হবে নটরাজ মন্দিরের চূড়াটি 42 মিটার উঁচু ছিল। লাস্ট দেখে নাও 13 নম্বর হলো যে আয়ারকে বিদায় দিয়ে স্নেহারা কোথায় ফিরে এসেছিল, আনসার হবে আয়ারকে বিদায় দিয়ে স্নেহারা হোটেলে ফিরে এসেছিল। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু শর্ট কোয়েশ্চেন খাতায় লিখে শিখে নেবে। তাহলে এই পার্টির ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে টাটা।